হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু মনটা খুব একটা ভালো নেই। আর মনটা কেন ভালো নেই অবশ্যই তোমাদের কাছে সেটা শেয়ার করব, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার, অবশ্যই তোমাদের জানার রাইট রয়েছে। তবে না, নিজের জন্য নয়। ওই যে তোমাদের বান্ধবীর কথা বলেছে, সেই একটুখানি কথা বলেছিল, অনেক কথা বললো, কান্নাকাটি করলো। তো ওর কান্নাকাটি শুনে সত্যি আমারও মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল, যার জন্য হয়তো তোমরা আমার গলাটা ওই রকম শুনতে পারবে। অনেকক্ষণ ফোনে কথা বললো, সকাল সকালই ফোন করেছে যে দিদি ভাই, তোমার সব কথা তো শুনি, তোমার সব ভিডিও দেখি, তারপরে আমার কথাগুলো যখন তুমি শেয়ার করেছো প্রত্যেকে কীরকম রিপ্লাই দিয়েছে সবই তো শুনি। কোথাও না কোথাও মনটা ভেঙে যায়, একটা সময় মনে আসে যে আত্মহত্যা করব। তো ওই কথাটা শুনে ওকে অনেকক্ষণ বোঝালাম, বোঝানোর পরে তাও কিছু কথাও আমার কাছে শেয়ার করলো। সত্যি ওই যে তোমরা বলেছিলে না, এক একজন বলেছো যে অ্যাকচুয়ালি তাহলে আমার ওই বন্ধুটাই ভালো না। ওই কথাগুলো শুনে না ও খুব হার্ট হয়েছে। এই জন্য না, দেখো তোমরা তোমাদের মতামত দিয়েছো, আমি ওকে বলেই তোমাদেরকে এই কথাগুলো জানিয়েছিলাম। তোমরা তোমাদের মতামত দিয়েছো, এতে আমি তো খুব খুশি হয়েছি যে আমি নিজে যে ডিসিশনটা নিতে পারছিলাম না, সেটা তোমরা সবাই মিলে আমাকে হেল্প করেছো, আর ওইটা আমি ওকে বলতে পেরেছি। তবে ও বুঝেছে, বোঝার পরেও না অনেক কথা থেকে যায়। আজকে ওর অনেক কথা শুনে না আমিও খুব হার্ট হয়েছি আর খুব কষ্ট পেয়েছি। সত্যি দেখো, তুমি বলতে পারো যে দিদিভাই তুমি এত অভিজ্ঞতা কি করে, তুমি কি করে জানো? কিছুটা হলেও বুঝি, কারণ জানো তো আমার কাছে অনেক মানুষ অনেক দুঃখ শেয়ার করে। বিশ্বাস করবে না, বিয়ের আগে একটা কাকিমা ছিল আমার বাড়ি, পাশে বাড়ি। ওই কাকু ওরকম না, খুব চরিত্র খারাপ ছিল। একে তো অন্য মেয়েদের সাথে সম্পর্ক ছিল, বউদের সাথে সম্পর্ক ছিল। সেকেন্ডে তো কাকিমাকে এত মারতো না, একটা গরুকে যেইভাবে পিটায় ওইভাবে মারে। একদিন এত মারছিল, কাকিমা বাঁচার জন্য দৌড়ে দৌড়ে আমাদের উঠানে এসে পড়ে গেল। আমার বাবা দাঁড়িয়ে আছে, আমার দাদা দাঁড়িয়ে আছে, আমার মা আছে, আমি আছি। আমার দিদির তখন সবে সবে বিয়ে হয়েছে। বিশ্বাস করবে না, একটা গরুকে যেভাবে কাকিমা এসে দৌড়ে, মানে কাকু দৌড়ে আসছে পিছনে পিছনে বড় একটা বাঁশ নিয়ে, কাকিমা এসে আমাদের উঠানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যে দুটো বাড়ি দিল না পিঠের মধ্যে, আমি হলো মরে যেতাম। আমার মা বলে আমি হলো সঙ্গে সঙ্গে মরে যেতাম। কিন্তু কাকিমার হাড্ডি খুব শক্ত ছিল, বেচারি কিন্তু সত্যি সুস্থ ছিল। প্রচুর কষ্ট পেয়েছে, ব্যথা পাচ্ছিল, কিন্তু বেঁচে ছিল। তখন আমার দাদা বলল, আজকে তোকে শেষই করে দেবো। একটা মেয়ে দৌড়ে দৌড়ে আমাদের উঠানে পড়ে গেল, তাকে তবু তুই ছাড়লি না, তারপরেও বাসটা দিয়ে বাড়ি মারলি, আজকে তোকে মেরেই দেবো। আমার বাবা আর দাদা দৌড়ে গেছিল ওই লোকটাকে মারার জন্য। তখন আমি ওদের আটকেছিলাম যে এতে কেস হতে পারে, দাদা আমাদের বাড়িতে যেহেতু এসে ব্যাপারটা ঘটছে, তোরা কিছু বলিস না। যাই হোক, অনেক অভিজ্ঞতা আছে গো আমার, জানো তো, এই জন্য হয়তো অনেকে আমার কাছে শেয়ার করে হয়তো বা তাদের ভালো লাগে। তবে দেখো, আমাদের নিজেদের সাথেও কিছু বিষয় তো মিলে যায়, কিছু বিষয় কিন্তু আমরা নিজেদের সাথেও রিলেট করতে পারি। হয়তো আমরা ওদের মতো অতটা কষ্টে নেই, কিন্তু কিছুটাও হলো মেয়ে মানুষ তো, কিছুটা আমরাও ভুক্তভোগী, তার জন্য হয়তো এত ইজিলি বুঝে ফেলি। তো আমাকে বলছিল দিদিভাই জানো, আমি না ওই তোমার মতোই, মানে আমি সবসময় বলি না তোমাদের আমি ভালোবাসার কাঙাল, ভালোবাসার কাঙাল। তো ও বলে দিদিভাই তুমি যখন বলো না আমি ভালোবাসার কাঙাল, তখন তোমার কথাটা খুব মনে পড়ে যে আমিও দিদিভাই খুব ভালোবাসার কাঙাল। আমার কি অপরাধ বলো তো? ছোটোর থেকে পড়াশোনা করেছি, ভালো ছেলে দেখে বাবা বিয়ে দিয়েছে, দুটো মেয়ে হয়েছে, সুন্দর সংসার করছি, কিন্তু বিশ্বাস করবে আমি কখনো মূল্যই পাইনি। মানে স্ত্রীর যে একটা মূল্য, সেই মূল্যটাই আমার হাজবেন্ড কখনো আমাকে দেয়নি। আমার বাচ্চাদের অবহেলা করা, এতদিন পর্যন্ত যা ছিল ঠিক ছিল, কিন্তু আমার সন্তানদের অবহেলা করা, সেটা তো দিদিভাই আমি মেনে নেব না। এটা কিন্তু আমিও তোমাদের বলি যে আমার সন্তানদের অবহেলা আমি কখনোই মেনে নেব না। আজকে আমি যদি এটা বলতে পারি, তাহলে আমার সেই বান্ধবী যদি এই কথাটা বলে, তাকে আমি কেন সাপোর্ট করব না? তারপরে দেখো আরও কিছু বিষয় কেন আরও ওর কথাগুলো শুনে এতটা হার্ট হয়েছি। বলে দিদিভাই জানো, ওই যে তুমি বলো ভালোবাসার কাঙাল, আমিও ভালোবাসার কাঙাল। তো পুরনো সেই ছেলে আমাকে বলছে ও আমার সাথে ফ্রড করছে, জেনেও তার সাথে কথা বলি কেন জানো? কারণ আমি শুনতে চাই যে ও দুটো ভালো কথা বলে, আমাকে কি বলে। কিচ্ছু না গো দিদিভাই, আমার এখন আমি ওর সাথে ভালোবাসা করতেও পারবো না, তবু ওই যে যেইটুকু সময় আমাকে ভালোবেসে দুটো কথা বলে, সেটাই আমার ভালো লাগে। কারণ আমাকে ভালোবেসে কেউ কথাই বলে না। আমার শ্বশুরবাড়ির লোক, না শাশুড়ি না ভাসুর, না মানে আর ওর ননদরা আছে, সব একটা ননদ মনে হয় পাশেই থাকে, পাশেই বিয়ে হয়েছে। বলে আসবে, ভাইয়ের সাথে আড্ডা মারবে, গল্প করবে, মার সাথে করবে। আমি বৌদি আমাকে আমার মেয়েদেরকে কিছু জিজ্ঞেসই করবে না। বলে এই করে করে কি বলো তো, মানে এত ভালোবাসার জন্য আমি করি না, ছটফট করি। তখন ও যদি আমাকে, আমি বুঝি যে ওই মানুষটাও ভালো না, কারণ ওরও বউ বাচ্চা রয়েছে,
কিন্তু আমি তো ওর নোংরামি করছি না, আমি জাস্ট ওর সাথে ভালোবেসে দুটো কথা বলছি মনের শান্তির জন্য। দিদিভাই এইটুকু তো আমি করতেই পারি বলো, এরকম করে আমাকে বলছে। আমি বলছি তবু এটা অন্যায়, কারণ তোমার বিয়ে হয়ে গেছে, তোমার হাজব্যান্ড ভালো না, তুমি তোমার মতো নিজের মতো করে বাঁচো। বলে দিদিভাই আমারও তো ভালোবাসার রাইট রয়েছে, আর জানো ওর মেয়ে দুটো আমার মেয়েদের থেকে অনেকটাই ছোট। বলে আমারও তো ইচ্ছা করে, আমি এই 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 বয়সে আমি কিভাবে এইভাবে থাকবো। আমি যে তুমি অন্য ব্যাচেলার ছেলে দেখতে পারো। বলে কোন ব্যাচেলার ছেলে আসবে শেষে আমার এই দুই মেয়েকে নিয়ে আমাকে আবার নতুন করে বিয়ে করবে। মানে অনেক রিজন আছে গো, আমি সেগুলো তোমাদের বুঝাতে পারবো না। যখনই আমি ওকে কিছু বলছি প্রত্যেকটা বিষয় ও আমাকে আটকে দিচ্ছে ওর কথার থেকে। কারণ একটা জিনিস বুঝতে পারলাম, ও না শুধু একটু ভালোবাসা চায় সবার কাছ থেকে। আর যারা এরকম না ভালোবাসার জন্য ছটফট করে, আমি না তাদের জন্য খুব কষ্ট হয়, আমার খুবই কষ্ট হয়। জানো স্বামী একটা স্ত্রীকে মূল্য না দেওয়া, তাকে সম্মান না করা, তার বাবা মাকে তুলে গালিগালাজ করা, যেগুলো ওর হাজব্যান্ড ওকে করে, এইগুলো একটা মেয়ের পক্ষে যে কতটা সহ্য করা কষ্টের, সেটা বললাম না। আমাদের আশেপাশে অনেককে দেখেছি। আমার একটা কাকিমা ছিল, আরেকটা মেয়ে ছিল আমার বয়সী, জানো সে আমার বাড়ির পাশে বাড়ি একটা কাকুকে বিয়ে করেছিল, তাকে মানে অনেকটাই ওর থেকে বয়স ছিল, তাদেরকেও দেখেছি জানো। যার জন্য বলি যে সত্যিকারের আমরা মুখ বুজে সহ্য করি সন্তানদের জন্য। হ্যাঁ আমার সন্তান রয়েছে, ছোট থাকে, আমাকে বলে দিদিভাই যখন ছোট ছিল না তখন ভাবতাম এদেরকে ফেলে কি করে যাব, কি করে যাব আমি, কে দুধ খাওয়াবে, কে বড় করে তুলবে, কে ঠিক সময় স্নান করাবে, কে পড়াশোনা করাবে। কিন্তু যখন বড় হলো এখন মনে হয় কি রাস্তাঘাটে যাবে যদি কোনো ছেলে কিছু বলে, বলে সব দিকেই কষ্ট। আর একটা মেয়ে যখন চলে যায় না, তখন বাপের বাড়ির আশেপাশের লোকও কিন্তু এটাই বলে যে মেয়েটারই কোনো দোষ আছে, নয়তো কেন চলে এসছে। আমি জানি কিছু মেয়ে আছে খুব খারাপ, চরিত্র খারাপ, কিন্তু কিছু মেয়ে আছে জানো তো তাদের চরিত্র খারাপ নয় গো, তারা বাপের বাড়ি গেলে তাদেরকেও কথা শুনতে হয়। কারণ কি বলো তো, ওই যে কিছু চরিত্র খারাপ মেয়ে আছে তাদের জন্য কিছু ভালো মেয়েকেও কথা শুনতে হয়। ও এতক্ষণ গল্প করলো, আমি শেষে বললাম আমার না ব্লগিংয়ে লেট হয়ে যাবে, কারণ আমার বন্ধুরাও তো ওয়েট করে, ঠিক টাইমে ভিডিও দিতে পারি না, তোমার সাথে অন্য সময় কথা বলবো। আর এই যে বন্ধুটা না আমার বান্ধবীটা না, তাকে বান্ধবী কেন বলছি, ইউটিউব থেকেই কিন্তু তার সাথে পরিচয়। প্রথমে বলছি দিদিভাই তোমার আইডিটা আমাকে দেবে, তুমি না একটা নারীকে খুব ভালো বোঝো, তোমার সাথে আমি অনেক কথা বলবো। আমি যে তুমি আমার সাথে শিল্পী রয় আইডিতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তারপরে মেসেঞ্জারে যোগাযোগ, তারপরে কিন্তু সে আমাকে এত কথা শেয়ার করে। আজকে এই যে আমি তোমাদের কাছে এই বিষয়গুলো শেয়ার করি, ও না যখন এগুলো শোনে বলে কি দিদিভাই আমার মনে হয় কি যে তুমি যখন বলো যে তুমি আমার জায়গায় আছো আর এত সুন্দর করে বলো, হয়তো ওই মানুষগুলো আমাকে ঘৃণা করবে না, কারণ ওইভাবেই তুমি কথাগুলোকে প্রেজেন্ট করো। যাই হোক, ও আজকে আমার ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে আবারও বলবে যে দিদিভাই তুমি খুব সুন্দর বলেছো, সবসময় আমাকে বলে। আজকে ও আমার কন্ট্রোভার্সি চ্যানেল দেখতো, আমার কথা শুনেই ও আমাকে ভালোবেসেছে, তারপরে কিন্তু সে আমার সাথে যোগাযোগ করেছে। টিনার কথাটা দেখো, তোমরা এখানে অনেকেই হয়তো দেখো, যাই হোক আর ওইসব কথা যাব না। এখানে সোশ্যাল মিডিয়ায় এসে আমরা অনেক দেখেছি কোনো মেয়েরা সত্যিই নোংরামি করে, সন্তানদের ফেলে রেখে চলে আসে, কিন্তু সবাই একরকম না গো, কারোর রিজনগুলো না সত্যিই অনেক কষ্টদায়ক। ওকেও হয়তো শুনতে হবে একটা সময় যে তুমিও তো তোমার স্বামীর ঘর ছেড়ে চলে এসছো সন্তানদের নিয়ে, তুমিও ভালো না, কিন্তু তার রিজনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু সে যা বলে কি দিদিভাই আমি একলা গিয়ে কী করবো, কী কাজ করব, কী করে দুটো সন্তানকে ভালোভাবে মানুষ করব, আজকে ওর বাবা না হয় ওদেরকে দেখবে, আমি কিভাবে চলবো, আমার পেট কী করে চালাবো। আমি তুমি তো বড় মাপের একটা অ্যামাউন্ট চাইতেই পারো। বলে কি আমার হাজব্যান্ড তো আর চাকরি করে না যে আমি ওর কাছে বড় মাপের কোনো অ্যামাউন্ট চাইবো। এবার ও আমাকে কতটা দেবে আর আমি কিভাবে এই দুই মেয়েকে, বলে আমি সাহসও পাই না যে দুটো মেয়েকে আলাদাভাবে নিয়ে আমি থাকতে পারবো তো, আদৌ আমাকে কেউ বিরক্ত করবে না তো। এটাও কিন্তু সত্যি, একটা মেয়ে বেরিয়ে গিয়ে কী করবে। আজকে অন্যকে নিয়ে বলি, হয়তো নেক্সট টাইম আর আমার বান্ধবীর কোনো গল্প তোমাদের কাছে শেয়ার করব না, তাও আজকে এই কথাগুলো যখন আমাকে বললো না, আজকে তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না। যাই হোক, সমস্ত কাজ করে আমি কিন্তু একদম চলে এসেছি ছাদে, আর গিয়ে ছাদটা ঝাড় দিয়ে তারপরে গিয়ে স্নান করব। স্নান টান করে একটু খেতে লেট হবে, কিছু করার নেই। তো তোমরা বলো যে সত্যিকারের আমরা নারী আর সত্যিই অসহায় গো, সবাই নয়, এমন অনেক মেয়ে আছে বিয়ের পরে মনে মনে ভাবে যে বিয়ের পরে এত সুখ, আবার এমন অনেক মেয়ে আছে মনে মনে ভাবে আমার যদি জীবনে বিয়েই না হতো। কেন বলো তো? কারণ যে ভালোবাসা পায় সে চায় আবার আমার বিয়ে হয়ে ভালো হয়েছে, আর যে শ্বশুরবাড়ির ঘৃণাটা পায় না, তার একটা জিনিসই মনে হয় বিয়ের আগেই বেশ ভালো ছিলাম, কেন আমার বিয়ে হলো। এই পৃথিবীতে কেউ অনেক সুখী, কেউ অল্প সুখী, কেউ বা একদমই সুখী না। সত্যি
আমরা নারীরা কি সারা জীবন এভাবে সহ্যই করে যাব? জানি না। আজকেও বলে ফেললো, দিদি ভাই হয়তো বা আমি আর বেশি দিন নিজেকে ঠিক রাখতে পারবো না। কেন বলো তো? আমার সব দিকের পথ ঘাট বন্ধ। না নতুন করে ভালোবাসা করতে পারবো, না বাবার বাড়ি যেতে পারবো, না স্বামীর এই অত্যাচার, মানসিক প্রেশার, টর্চার, গায়ে হাত তোলা, এইগুলো সহ্য করতে পারবো। একটা সময় আসবে দেখবে নিজের থেকে মনে হবে কি আত্মহত্যা করি। বলে জানো, কতবার গেছিলাম দিদিভাই, কিন্তু যখনই যাই না ওই মেয়ে দুটোর মুখটা সামনে আসে, আর যার জন্যই পারি না। আর এখন একটু বড় হয়ে গেছে, এখন শুধু ভাবি যে আমি যদি চলে যাই, ওই মেয়েগুলো কোথায়, কোন রাস্তাঘাটে কোন ছেলের সাথে কি বলবে, কি করবে না করবে, এই বিষয়গুলো ভাবি। মরতেও পারি না। তবে হ্যাঁ দিদিভাই, যখন দেখবো মেয়েগুলো একটা জায়গায় পৌঁছে গেছে, তখন আর নিজেকে রাখবো না। এরকমভাবে বলছিল আজকে, এত বলছিল, মনে হচ্ছিল খুব ভারাক্রান্ত, খুব কষ্ট পাচ্ছে। আমি যদি তার পাশে থাকতে পারতাম, ওকে একটু সাহারা দিতে পারতাম। কিন্তু তার বাড়ি যেন কোথায়? তার বাড়ি হচ্ছে, তারা ওইটাকে কি বলে দেখছো, ভুলে গেছি। দাঁড়াও, পরে নামটা মনে করে তোমাদের বলবো। যাই হোক, তো এই যে ও যে কষ্টটা পাচ্ছে না, সেটা নিয়ে আমি আজকে সারাদিন তোমাদের সাথে এই যে কাজ করছি, ব্লগিং করছি, শুধু ওর কথাগুলোই ভাবছি। পৃথিবীতে এইরকম অনেক নারী আছে গো, শুধু ও না, অনেক আছে। আমরা তাদেরকে ভুল বুঝি, কিন্তু সত্যিকারের আমার মনে হয় না যে ও যদি এখন নতুন করে বাঁচতে চায় বা কোনো ছেলের হাত ধরতে চায় কোনো ভুল করবে বলে। আমার এটা মনে হয় না। হ্যাঁ, তবে অবশ্যই বলবো যে কোনো বিবাহিত ছেলে না, একদমই ব্যাচেলার ছেলেকে ওর ভালোবাসা উচিত। আবার এইটাও ভাবি, কোনো ব্যাচেলার ছেলে ওকে যখন, এখন দেখো ওর বয়সও হয়েছে, মোটামুটি দুটো মেয়ে হয়েছে, লাস্ট পর্যন্ত ওর সাথে সংসার করবে তো। ওকে আমি ওই ডিসিশনটাও দিতে পারি না যে তুমি এইটা করো। কি একটা পরিস্থিতি জানো তো, একটা মেয়ে কোথায় গিয়ে ফেসে থাকে একবার ভেবে দেখেছো? একটা মেয়ে কোথায় গিয়ে ফেসে থাকে? না ওর এই কুল আছে, না ও কুল আছে, না ও গিলতে পারছে, না ও ফেলতে পারছে। তাই আজকে বাধ্য হয়ে কারোর কাছে শেয়ার করছে। বলে দিদিভাই তোমার কাছে আমি এগুলো বলে এতটা হালকা হই না, এতটা হালকা হই বুঝাতে পারবো না। দিনের শেষে খালি অপেক্ষায় থাকি যে কখন তোমার ভিডিও দেখবো আর কখন তোমার সাথে আলাদাভাবে পার্সোনালি কথা বলবো, জানো তো। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরে আর আজকে খাওয়ার ঝামেলা নেই, খেলেও হয়তো 4:30 4টার দিকে খেতে হবে। এখন আর খাওয়ার ঝামেলা নেই, অলরেডি আমরা 3জন খেয়ে উঠেছি। স্নান, ওরা তো স্নান করেই খেয়েছে, আর আমি এই যে এখন স্নান করলাম, খেয়ে নিয়েছি। আগেই প্রচুর খিদা পেয়ে গেছিলো, যার জন্য খেয়ে নিয়েছি। এখন গৌতম খেলেই ব্যাস হয়ে গেল। গৌতম আসবে, গৌতম খাবে। আর এখন না অর্ধেকটাই এডিট এগিয়ে রাখবো, তাহলে গিয়ে কালকে সমস্যা হবে না। তো চলো একটু পরে পরে আসছি, ঠিক আছে?
চলো ফাইনালি একদম চলে এলাম ঘরে। আর খাওয়া দাওয়া হয়েছে, ওই তো কালো জিরা বাটা। গৌতমের এত সর্দি লেগেছে না, শুধু গৌতমের নয়, আমি ভয়েস ওভার দিই যখন, তখন তোমরা নিশ্চয়ই আমারটাও বুঝতে পারো যে কতটা সর্দি লেগেছে। তবে মেয়ে দুটো এখনো পর্যন্ত সর্দি লাগেনি, একটু সাবধানেই চলার চেষ্টা করছি। তো সেখান থেকে আর বিউটি বলেছে যে দিদিভাই যখন ভুটিয়াদের কাছে যাবে অবশ্যই কেনাকাটা করবে আর সেটা ভিডিও করে দেখাবে। অবশ্যই দেখাবো। কিন্তু যেটা বলছিলাম যে আজকের ভিডিওটা ছাড়ছি, তো দেখলাম কালকের ভিডিওটা দেখলাম, বিকেলের যে ইভিনিং যে রুটিনটা, বিশ্বাস করো আমি এখন যেন একটা জিনিস বুঝতে পারছি না যে আমি কোন টপিক নিয়ে ভিডিও করলে একটুখানি অন্তত 1000 ভিউজও হবে। কালকের ভিডিওটাতে এখনো পর্যন্ত 700 থেকে 800 দেখলাম আর কি ভিউজ। সরি, কালকের ভিডিও না, আজকের ভিডিওটাতে, মানে যেটা ছাড়া হয়েছে। তো সেখান থেকে ভিউজটা এত দেখলাম। জানি না কি টপিক নিয়ে কি করলে ভিউজ ভালো হবে। দেখো আমি জানি একটুখানি একঘেয়েমি হয় ব্লগিংগুলো, কেন বলো তো, আমাদের তো নিত্য দৈনন্দিন কাজ যেটা সেটাই করতে হবে, আর এইটাই আমাদের লাইফস্টাইল। আর আমি যেহেতু আমার লাইফস্টাইলটাই তোমাদের কাছে শেয়ার করি, সেখান থেকে তো এই কাজগুলোই হবে। আদার্স কি রোজ রোজ শেয়ার করবো বলো তো? তো ওগুলোকে সুন্দর সুন্দর টপিক দিয়ে, ইয়ং ছেলে মেয়ে হয় বাইরে চলে গেল, ব্লগিং করে চলে আসলো। আমাদের তো সবসময় হুটহাট এরকম বাইরে গেলেও হয় না, কারণ আমাদের পিছুটান রয়েছে, পিছনে অনেক কিছু রয়েছে, তাদেরকে দেখতে হয়, সমস্তটা দেখে তারপরে আমাদের ব্লগিং করতে হয়। তোমরা নিশ্চয়ই যারা হাউস ওয়াইফ বা আমার মতো আছো সবাই নিশ্চয়ই বুঝতে পারো। ব্লগিংটা আমার ঘর দেখে, হাজব্যান্ডকে দেখে, সন্তানদের দেখে, সমস্ত কিছু সামলে তারপরে কিন্তু আমার ব্লগিংটা করতে হয়। এই জন্য দেখবে মাঝে মাঝে এডিট করতে গেলে ভুল এডিট করে ফেলি। যাই হোক, তারপরেও বলবো যে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। পরিবারকে নিয়ে সবাই হ্যাপি থাকবে। টাটা।